12.1 measurement and evaluation. First also work to be measured. যারা প্রথম থেকে ক্লাস আছেন এটা তাদের জন্য বোঝা সহজ হবে, কারণ আমাদের কোর কনসেপ্ট আমাদের সিলভার বুক বা ইয়েলো বুকে আমরা আগে ক্লিয়ার করে আসছি যে এই ধরনের ওয়ার্ক টু বি মেজার্ড অথবা কি বলছে আপনাদেরকে, এই যে প্রসিড আফটার টেস্ট যেটাই বলি না কেন দুইটার ক্ষেত্রে সেম জিনিস। ইঞ্জিনিয়ার তাকে নোটিশ দেবে, ভাই তুমি যে কাজ করছো তোমাকে আমি টেস্ট করি, এবং কন্ট্রাক্টরকে অবশ্যই সেটা রেসপন্স করতে হবে। নাম্বার 3, যদি কন্ট্রাক্টর ওইখানে না থাকে, ইঞ্জিনিয়ার যেটা বলবে সেটাতে সে তার অ্যাগ্রি করতে হবে। নাম্বার 4, ইঞ্জিনিয়ার যে রেজাল্ট দিবে, ইঞ্জিনিয়ারের মতো করে রেজাল্ট শিট বানাবে এবং এই রেজাল্ট শিট কন্ট্রাক্টরের কাছে পাঠাবে। নাম্বার 4 শেষ। নাম্বার 5, উইথিন 14 days যদি তার কোনো অবজেকশন থাকে বা কোনো কিছু থাকে তাহলে কন্ট্রাক্টর আবার তাকে ফেরত পাঠাবে যে ভাই তোমার এই মেজারমেন্ট বা এটা আমার এখানে আমি এটার সাথে অ্যাগ্রি না। ওকে, যদি 14 ডেজের ভিতরে সে যদি কোনো রেসপন্স না করে তাহলে বলা হচ্ছে ডিম টু বি অ্যাগ্রিড, ধরে নেওয়া হবে সে এটাতে অ্যাগ্রি। বুঝতে পারছি কথা? এইখানে মোটামুটি এটাই হচ্ছে এখানে মানে এখানে এই কথাগুলো এখানে বলা আছে। কি একজন একটু রিপিট করতে পারবেন আমি যেটা বলছি বা যে স্টেপে বলছি? মাঝার, আজরাহান ভাই, মিজানুর রহমান ভাই, জি ভাই। যেখানে একজন রিপিট করতে পারবেন কি বললাম এইমাত্র? বেসিক কয়েকটা পয়েন্ট বলি, মানে আমি তো বলো বলো বলছিলাম বলো। যেটা, সেটা হচ্ছে কন্ট্রাক্টর মানে যদি একটা টেস্ট যদি ইয়া হয়, পারফর্ম করার পরে যদি এখানে এমপ্লয়ার কন্ট্রাক্টরকে দিবে, সেটা যদি এগ্রি না করে কন্ট্রাক্টর, তখন সে একটা রিপ্লাই দেবে। আর 14 দিনের মধ্যে যদি সে কোন রিপ্লাই না দেয় তাহলে ধরা নেওয়া হবে এই টেস্টটাই ফাইনাল আর কি, যে না টেস্টটা কন্ট্রাক্টর না, এগ্রি টেস্টটা করছে। না, এখানে হচ্ছে রেজাল্টটা। এটার সাথে রেজাল্টটা সিলভার বুকের সাথে এটা পার্থক্য হচ্ছে এটাই। সিলভার বুকে আমরা রেজাল্ট টেস্টটা পাঠাচ্ছি, ইয়েলো বুকে আমরা টেস্টটা পাঠাচ্ছি, আর রেড বুকে আমরা কি পাচ্ছি মেজারমেন্টটা পাঠাচ্ছি। এবং জি। এবং এই সিলভার বুকে এই মেজারমেন্টটা করছে এমপ্লয়ার, কারণ সিলভার বুকে কিন্তু কোনো ইঞ্জিনিয়ার জিনিসটা নাই, কি আছে এমপ্লয়ার আছে আর এমপ্লয়ার রিপ্রেজেন্টেটিভ আছে। আর রেড বুকে এটা আবার কে করবে, এটা করবে কিন্তু ইঞ্জিনিয়ার, এটা কিন্তু কনসালটেন্ট করছে না। ও ক্লিয়ার হবে ব্যাপারটা? এখানে একটু একটু জি, ডিফারেন্স বলবে। এখানে ইঞ্জিনিয়ার বলতে পারো, এখানে কনসালটেন্ট, কনসালটেন্ট। ও আচ্ছা আচ্ছা, জি জি, ও ক্লিয়ার। ওকে, তো মোটামুটি দেখছেন তো সবগুলো একটা একটার সাথে রিলেটেড কিন্তু। তা আমি যে প্রথম দিনে কিন্তু বলছি যে আমরা মোটামুটি সিলভার বুক, ইয়েলো বুক, রেড বুক তিনটা সিস্টেমে টেস্ট করব, যাতে আমাদের যে আমরা যে কোনো মানে বুকে আমাদের কোশ্চেন আসুক না কেন বা আমাদের মানে আপকামিং প্রজেক্টে যেটাই কন্ট্যাক্ট হোক না কেন যেন আমি জিনিসটা ধরতে পারি আসলে এখানে মানে মেন থিমটা কি। তো যেহেতু আমরা সিলভার বুকে দেখে আসছি সেই জন্য আমাদের 12.1টা এখানে অনেক বোঝা সহজ হচ্ছে। যে ইঞ্জিনিয়ার এখানে মেজারমেন্ট করবে, এভলিউশন করবে, কন্ট্রাক্টর অবশ্যই তাকে রেসপন্স করবে, অ্যাটেন্ড করবে এবং কোয়ালিফাইড লোক পাঠাবে যাতে এই রেজাল্টটা সে মেজারমেন্টটা ঠিক মতো হয়। যদি না পাঠায় তাহলে ইঞ্জিনিয়ারের মতো করে প্রসিড করবে এবং সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের মতো করে যে মেজারমেন্ট শিট বানাবে সেটা সিগনেচারের জন্য কন্ট্রাক্টরের কাছে পাঠিয়ে দেবে। কন্ট্রাক্টর যদি এটাতে অ্যাগ্রি করে ফেলে ওকে, এটা এখানেই শেষ। আর যদি অ্যাগ্রি না করে উইদিন 14 ডেজ সে তারপর আবার নোটিশ দেবে এটা রিএভ্যালুয়েট করার জন্য। অ্যাজ পার আমরা জানি আমাদের সবারই জানা
ক্লজ নাম্বার 3.5 অনুযায়ী সেটাকে রিইভ্যালুয়েট করার জন্য বলবে, বা এখানে এটা বেটার ডিটারমিনেশনের জন্য এখানে বলবে। এটা হচ্ছে 12.1। এবার আসি আমি 12.2 মেথডটা কি হবে। 12.2 এখানে কি বলতেছে যে আমার এখানে যে মেথড যেটা, হ্যাঁ, এই আমরা কি মেথডোলজি আমরা ইউজ করব। তবে সেই ক্ষেত্রে ফিডিকে এই এই ধরনের স্পেসিফিক কোনো আসলে মেথড এখানে বলা নাই। এক নম্বর জিনিস। দুই নম্বর হচ্ছে যদি এখানে যদি এখানে আমার কি বলে আমার কন্টাক্টে যদি কোনো মেথডের কথা স্পেসিফিকলি বলা না থাকে, ইনকেস যদি না থাকে, তখন সেই ক্ষেত্রে কি হবে, আমার ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কোনো স্ট্যান্ডার্ড এখানে ইউজ করতে হবে। ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড কোনো অ্যাকসেপ্টেড কোনো স্ট্যান্ডার্ড ইউজ করতে হবে। আর সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের ডিসএগ্রিমেন্ট হয় বা মেজারমেন্টে কোনো সমস্যা বা ডিসপিউট হয়, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার চেষ্টা করবে এই জিনিসটা সলভ করে এটার একটা ঠিকমতো এটার পেমেন্টটা যেন ফেয়ারলি হয় এবং কনসিস্টেন্টলি হয়, এটার জন্য চেষ্টা করবে। তো 12.2-তে আমরা বেসিক্যালি দেখলাম মেনলি তিনটা জিনিস। একটা হচ্ছে মেজারমেন্ট একটা থাকতে হবে, স্পেসিফিক মেজারমেন্ট থাকতে হবে, যে এবং স্পেসিফিক মেজারমেন্ট বলতে এখানে শুধুমাত্র আমার আচ্ছা, এই যে স্পেসিফিক মেজারমেন্টের কথা বলছি বা স্পেসিফিক মেথডের কথা বলছি, এটা আরেকটু ডিটেল আমরা যখন 12.3 করবো, ওইখানে আমরা ইনশাল্লাহ পাবো। আচ্ছা, নাম্বার 1-এ কি বলছে, স্পেসিফিক মেথডের কথা বলছে। নাম্বার 2 কি বলছে, ডিফল্ট একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। আর যদি কোনো ডিফল্ট স্ট্যান্ডার্ড যদি মেনশন থাকে, তাহলে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কোনো স্ট্যান্ডার্ড আমার এখানে ইউজ করতে হবে। একদম লোকাল স্ট্যান্ডার্ড এখানে ইউজ করা স্ট্রংলি প্রহিবিটেড। কোনোভাবে লোকাল স্ট্যান্ডার্ড এখানে ইউজ করা যাবে না। নাম্বার 3 হচ্ছে কি, যদি ডিসপিউট হয়ে থাকে বা কোনো ধরনের এটার জন্য এই ডিসএগ্রিমেন্ট যেটা আছে চেষ্টা করাবে, ইঞ্জিনিয়ার চেষ্টা করবে এখানে একটা এটা ডিসলভ করার জন্য। এটা ইঞ্জিনিয়ারই দায়িত্ব। তবে সেই ক্ষেত্রে এখানে বলি এটা এখানে কিছু ইস্যু আছে, যেটা ইস্যুটা যেটা হয়, এই 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 মেথড যখন এটা উল্লেখ থাকে না, তখন ওই একটু আগে আমি যখন সিলভার বুকের 12.4 করেছি, আমি কিন্তু এই কথাটা বলছি যে এটা ইউকের একটা অর্গানাইজেশন, যেটা হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওইসিডি আর কি। ওদের যে বলা আছে যে এই বিল অফ কোয়ান্টিটি, এই যে লাস্টের যে বিল অফ কোয়ান্টিটির কথা যেটা বলা আছে, ওই বিল অফ কোয়ান্টিটির ক্ষেত্রে ওরা একদম সরাসরি লেখা আছে এখানে শুধু ডাইরেক্ট কস্ট যেটা আসবে, লেবার, ম্যাটেরিয়াল, প্লান্ট, এটা ছাড়াও সাবকন্ট্রাক্টর কস্ট, প্রিলিমিনারি কস্ট অ্যান্ড ওভারহেড, এগুলোও কাউন্ট করতে হবে, এবং সাথে কন্ট্রাক্টরের প্রফিট লস এটা কাউন্ট করতে হবে, আর্কিটেকচার অর ইঞ্জিনিয়ার ফিস অর নন ডিডাক্টেবল ট্যাক্স, ব্লা 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 যা আছে সব এই বিল অফ কোয়ান্টিটির ভিতরে কাউন্ট করতে হবে। তবে আপনাদের মাথায় একটা মানে কোশ্চেন আসতে পারে যে ভাই এই ধরনের এই প্রবলেমটা কেন হয়, বা 12.3 আমরা কেন ইউজ করা লাগে, 12.2 বা কেন আসে, আর 12.3 বা আমরা কেন ইউজ করি। রিজন হচ্ছে একটাই, যখন এটা স্পেসিফিক সাধারণত বলা থাকে না, কারণ স্পেসিফিক বলা থাকলে তার এই ধরনের প্রবলেমটা রেজ হতো না। বুঝতে পারছো কথা? তো এটাই হচ্ছে 12.2। এবং 12.2-তে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অবশ্যই কন্ট্রাক্টরের এন্ড থেকে কন্ট্রাক্টর স্যাটিসফাই থাকতে হবে। কন্ট্রাক্টর যদি স্যাটিসফাই না থাকে, তাহলে কন্ট্রাক্টর এটার জন্য সে ডিসপিউট বোর্ডে যেতে পারে। আর সেই ক্ষেত্রে আরেকটা যেটা বলছিলাম যে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, কেউ কি আমাকে একটু এনইসি বা পমির কথা বলতে পারেন, বা সাসেম 2, CSM4 যেটা ভাই সিএসএম 4, লেটেস্ট হ্যাঁ ওইটা CSM4 ওইটাও তো একটা স্ট্যান্ডার্ড। আমি এটা হ্যাঁ বলতে যাচ্ছিলাম যে স্ট্যান্ডার্ড বলতে কি আমরা এগুলাই বুঝি, হ্যাঁ হ্যাঁ CSM4 তারপরে পমি, পমি আর এটা এনইসি। ফলো করলে তো হবে। আচ্ছা। আচ্ছা, আর কারোর যদি এই ব্যাপারে ধারণা না থাকে, তাহলে জাস্ট নেটে এগুলো দিয়ে একটু সার্চ দিলে আপনারা আশা করি এই ব্যাপারে ডিটেল দেখতে পারবেন। আর স্পেশালি এমইসি ইঞ্জিনিয়ারিং যেটা বলা হয়,
এনইসিটা এনইসিটা ওয়ান অফ দ্য মোস্ট প্রিফারেবল, ওয়ান অফ দ্য মোস্ট, আপনি গালফ কান্ট্রিতে বলেন আর ইউরোপে বলেন, এনইসিটা অনেক বেশি প্রিফারেবল। আচ্ছা, এবার ভাই আসি, হ্যাঁ এনএসসিটা কি রিলেটেড? সেম মেজারমেন্ট, মেজারমেন্ট আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে এভলিউশন। আমরা তো বুঝতেই পারছি এই এই ক্লজগুলার। আচ্ছা একটু ইভলিউশন, ইভলিউশন এইটা 12.3। ইভলিউশনটা আসলে পুরোপুরি আসলে আমরা বেসিক্যালি ইউজ হয় যখন আমরা সাধারণত ভেরিয়েশন আসে, তখন সাধারণত এটা আমাদের ইউজ হয় ইভলিউশনের জন্য। অথবা এটা আসলে 12.3 আমি অলমোস্ট সব জায়গায় দেখছি যে 12.3টা আমাদের যখনই ভেরিয়েশন জাতীয় জিনিস আসে তখন আমাদের ইউজ হয়। সেক্ষেত্রে দুটো কন্ডিশন দেওয়া আছে এখানে, এ আর বি। যে কোনো এই এ কন্ডিশনে চারটা ক্লজ, চারটা কন্ডিশন, এতে আবার চারটা কন্ডিশন এবং বিতে তিনটা কন্ডিশন বলা আছে। যখন এর এই চারটা এবং বি এর এই তিনটা ফুলফিল হবে, তখনই শুধুমাত্র এই 12.3টা আমরা মেজার করব। তো সেই ক্ষেত্রে ইভলিউশন ইভলিউশনের প্রসিডিউরটা বেসিস, ইভলিউশন কোন বেসিসে হবে সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করছি। সেটা হচ্ছে ওয়ার্ক টু বি মেজার্ড এবং মেথড অফ মেজারমেন্ট। যদি সংক্ষেপে আবার 12.3-র জন্য যদি 12.1 এবং 12.2টা যেহেতু 12.3-র সাথে কোরিলেটেড, সেহেতু সংক্ষেপে আরেকবার বলছি। 12.1 অনুযায়ী যদি এমন হয় আমার এখানে টোটাল কোয়ান্টিটির সাথে, যদি আমি রেড বুকের দিকে তাকাই, তাহলে টোটাল কোয়ান্টিটির সাথে 10% ভেরিয়েশন হয়, 10% টোটাল কোয়ান্টিটির সাথে ভেরিয়েশন হয়। আর যদি আমি পিঙ্ক বুকের কথা বলি, পিঙ্ক বুক অনুযায়ী হচ্ছে 25%। বুঝতে পারছি কথাটা? রেড বুক অনুযায়ী কত পার্সেন্ট? 10%। আর যদি পিঙ্ক বুক হয় তাহলে হচ্ছে 25%। তবে সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না এটা চেঞ্জ করার প্রয়োজন আছে, চেঞ্জ সাধারণত এটা পিসিতে কেউ করে না, কিন্তু তারপরে যদি মনে হয় যে না আমি কন্ট্যাক্ট ভ্যালু ঠিক রাখার জন্য আমি এটা আরেকটু আরেকটু ইয়ে করবো, আরেকটু বাড়ায় নিব, তখন সেটা হতে পারে। এই জন্য যেহেতু ফান্ডেড প্রজেক্ট বুক, সেক্ষেত্রে এটা 25% রাখা হয়েছে। হ্যাঁ, তার কারণ এর চেয়ে যদি কম হয় যেন এটা কাউন্ট করা না হয়। আমি মনে হয় একটু যদি দেখাইতে পারি তাহলে মনে হয় আরো ভালো হবে। কিন্তু ভাই রেড বুকে 10-এর ভার্সনে তো 25% বলা আছে। রেড বুকে 17 তো না, রেড বুকে তো 10-এর কোনো ভার্সন নাই ভাই, পিঙ্ক বুক ভাই। না আছে ভাই, ওই যে না না, পিঙ্ক বুক, সব এটা পিঙ্ক বুক। আমি তো দুটো প্রজেক্ট করছি 2010-এর রেড বুক। ওটা পিঙ্ক বুক ভাই, কনফার্ম। রেড বুকের এর আগের ভার্সনটা হচ্ছে লেটেস্ট হচ্ছে 2017, তার আগে হচ্ছে 99, তার আগেটা মনে হয় 1984। ওটা পিঙ্ক বুক ভাই। কিন্তু ভাই ওটা তো রেড বুকই বলা থাকে, না না ভাই, দেখছিলাম। আপনি মনে হয় আপনি প্রয়োজন আমাকে একটু এমডিবি ভার্সন হ্যাঁ মাল্টিল্যাটারাল। বাবা, ওটা পিঙ্ক বুক, পিঙ্ক বুক, রেড বুক না। এটা কথা বলতেছেন এমডিবি হারমোনাইজ এডিশন, এটা পিঙ্ক বুক। এমডিবি। এটা পিঙ্ক বুক। আচ্ছা আচ্ছা। রেড বুক বলেন বা সিলভার বুক বলেন, ওগুলো সব হচ্ছে 2017 ভার্সন, তার আগের ভার্সনটা হচ্ছে 99, আর তার আগে হচ্ছে 1984 মনে হয়। আচ্ছা, কি বলতেছিলাম? চলে যায় হচ্ছে সরাসরি 12-এ। এই যে আমরা এখন 12-এ আমরা দেখতে পাচ্ছি যে 25%, হ্যাঁ।
সেহেতু পিঙ্ক বুকে এটা বলা আছে 25%, আর রেড বুকের দিকে যদি তাকায় আমার তখন এটা লাগতেছে না এটা দিয়ে, রেড বুকে যদি তাকায় এটা 10% বলা আছে। সাধারণত প্রাইভেট ফান্ডেড প্রজেক্ট আমরা রেড বুকে করি এবং সেখানে ভেরিয়েশনের একটু সুযোগ থাকে, একটু বেশি সুযোগ থাকে, সেজন্য এখানে 10% বলা আছে। আচ্ছা, এবার আসি আমরা আলোচনায় যে এখানে এই যে 10% এটা বলা হচ্ছে যদি মেজার কোয়ান্টিটি আমার বিল অফ কোয়ান্টিটি অর্থাৎ টেন্ডার ডকুমেন্টের সাথে 10% চেঞ্জ হয়, শুধু বাড়বে এমন না, কমতেও পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই কমলে কেন এটার চেঞ্জ আসতে হবে? এই কারণে চেঞ্জ আসতে হবে যখন কোনো আইটেম কমে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই যে 10,000 স্কোয়ার মিটার বা 10,000 লিনিয়ার মিটার একটা পাইপলাইন হওয়ার কথা, সেখানে অনলি 5,000 হচ্ছে। তো এই 5,000-এর জন্য তার যে পরিমাণ ওভারহেড কস্ট, যে পরিমাণ এক্সপার্টিস কস্ট কন্ট্রাক্টরকে বেয়ার করতে হচ্ছে, দেখা গেছে 10,000-এর জন্য তার এই সেম এই ওভারহেড কস্ট বা সেম এই এক্সপার্টিস বা সেম এই কস্টটা তার বেয়ার করতে হতো। তো যেহেতু এটা যেহেতু এটা চেঞ্জ আসতেছে 10%-এর চেয়ে আরও আরও বেশি অ্যামাউন্টে অলমোস্ট 50% কমে আসছে, তো সেক্ষেত্রে এভলিউশনের সুযোগ আছে। তবে এটা আবার এটাও মানতে হবে যে 12.3-তে কি বলতে 12.3 কি বলতেছে, এই চেঞ্জটা সরি A2-তে এই চেঞ্জটা টোটাল কন্ট্রাক্ট অ্যামাউন্টের 0.01%-এর যদি এক্সিট হয় তখন সেক্ষেত্রে হবে। ঠিক আছে, খুব ছোট একটা আইটেম। হ্যাঁ, অর্থাৎ এই 0.1% মানে কি, সাপোজ এই 10,000 টাকায় 10,000 টাকার 1 টাকা চেঞ্জ হয়েছে, 10,000 টাকায় 1 টাকা চেঞ্জ হয়েছে, তখন সেক্ষেত্রে এটা কাউন্টেবল না। টোটাল কন্ট্রাক্ট ভ্যালু কত? 10,000 টাকা, এখানে চেঞ্জ আসছে কত? 1 টাকা, তখন এটা কাউন্টেবল না। হ্যাঁ, অনেকে এটা বুঝতে চায় না যে দেখা গেছে কোনো একটা আইটেম একটু চেঞ্জ আসছে, সেটার সাথে সাথে এভলিউট করার জন্য বা ভেরিয়েশনের জন্য বলা হয়, কিন্তু এটা আসলে অ্যাপ্লিকেবল হবে না সেক্ষেত্রে। আর যেহেতু পিঙ্ক বুক এটা এই যে কি বলবো ফান্ডেড প্রজেক্ট, এবং তারাও চায় এখানে যেহেতু লোনের একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে তারাও চায় যে এটা যেন ওই চেঞ্জটা না আসে, ওই চেঞ্জটা না আসে, এই জন্য এখানে বলা হয়েছে মোর দেন 1%-এর আগে চেঞ্জ হতে হবে। আচ্ছা, সরি, এখানে বলছে 0.1% আর এখানে বলছে 0.25%। তারপর হচ্ছে দিস চেঞ্জ, আচ্ছা কোয়ান্টিটি ডাইরেক্টলি চেঞ্জ দ্য কস্ট পার ইউনিট কোয়ান্টিটি অফ দিস মোড। আচ্ছা, এটার ডিসক্রিপশন করতে পারলে একটু ভালো হতো। সেটা হচ্ছে যে এই কোয়ান্টিটিটা কস্ট পার ইউনিট কোয়ান্টিটিতে মোর দেন 1% হতে হবে। এই ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে কিনা বা কেউ কোনো কিছু শেয়ার করতে পারেন কিনা? কারণ এই 12.3 ভিতরে এটা হচ্ছে মানে বোঝার মতো একটু ক্রিটিক্যাল আর কি, বোঝার জায়গা থেকে এটা একটু ক্রিটিক্যাল। কেউ কোনো কিছু শেয়ার করতে পারেন কিনা, কারো কোনো এক্সপিরিয়েন্স? এটা আমারও একটু সমস্যা আছে আচ্ছা, জানা লাগবে ক্রিটিক্যাল। এটার বিষয়টা হচ্ছে the change in quantity directly change cost per unit of quantity this item is more than 1%। মানে হচ্ছে, আচ্ছা আমরা যখন একটা দেখা গেছে যখন আমরা কস্ট ব্রেকডাউন করি, তখন সাধারণত আমাদের এখানে কি আসতেছে, ম্যাটেরিয়ালটা আসতেছে, ইকুইপমেন্ট আসতেছে, এবং লেবার চার্জ আসতেছে, তিনটা জিনিস আসতেছে, কিন্তু ম্যাটেরিয়াল আসতেছে, ইকুইপমেন্ট আসতেছে, লেবার আসতেছে। এখন সেই ক্ষেত্রে দেখা গেছে শুধুমাত্র আমার ম্যাটেরিয়ালে ওই চেঞ্জটা আসছে, বুঝতে পারছি কথাটা? এবং মানে তিনটাতে আসতে হবে নাকি ভাই না ওই চেঞ্জটা? না না, শুধু সাধারণত দেখা যায় শুধু যদি একটাতে চেঞ্জ আসে, শুধু একটা আইটেমে চেঞ্জ আসে, দেখা গেছে ওইখানে আমার M30 কংক্রিট হওয়ার কথা, ওইখানে দেখা গেছে M30 জায়গায় বললো আমাকে, কনসাল্ট বললো তুমি M35 দাও, এবং M35 দিয়ে আমি যে কংক্রিট যে স্ট্রাকচারটা বানাচ্ছি, আমি একটা গার্ড রেল বানাচ্ছি বা আমি এমন একটা স্ট্রাকচার বানাচ্ছি যেখানে আমার কাজের, যদি আমি M30 জায়গায় M35 করি, সেখানে কি হচ্ছে আমার কিছুটা রেডি মিক্স বেশি লাগতেছে, সরি কিছুটা অ্যাডমিক্সচার বেশি লাগতেছে, বা কিছুটা সিমেন্ট এখানে আমার বেশি লাগতেছে। সিমেন্ট বেশি লাগবে। আচ্ছা, সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রে খুব বড় তো চেঞ্জ আসতেছে না, বুঝতে পারছি ব্যাপারটা? হুম। যখন ইকুইপমেন্টটা সেম থাকতেছে, লেবারটা সেম থাকতেছে, শুধুমাত্র মেটেরিয়ালটা চেঞ্জ আসতেছে, তাহলে সাধারণত ওই কস্ট পার ইউনিট কোয়ান্টিটি তো খুব বেশি একটা পরিবর্তন হতেছে না। আমি না আবার বলবো, ভাই, এটা বুঝবো কিভাবে যে আমার শুধু ম্যাটেরিয়াল ইফেক্ট ফেলছে, খালি কংক্রিট চেঞ্জ করছি বলে, তাই তো? হ্যাঁ আপনি আপনার M30-র জন্য, তাহলে আমার হুম, বলেন। কি ক্ষেত্রে ভাই এই লেবার এবং ইকুইপমেন্টেও চেঞ্জ আসবে, সেটা আমি এক্সাম্পল কি হতে পারে? আচ্ছা, আপনি আগে কি ছিল, M30 ছিল কথার কথা। এই M30-র জন্য আপনি কস্ট ব্রেকডাউন করেন যে M30-তে আমার এই পরিমাণ ম্যাটেরিয়াল যাচ্ছে, এই পরিমাণ ইকুইপমেন্ট যাচ্ছে, এই পরিমাণ লেবার যাচ্ছে। আর হুম। M35-এর জন্য আমার কি পরিমাণ ম্যাটেরিয়াল যাচ্ছে, কি পরিমাণ ইকুইপমেন্ট যাচ্ছে, কি পরিমাণ লেবার যাচ্ছে। তাহলে আপনি দেখতে পারবেন শুধু একটা আইটেম, এই যে ম্যাটেরিয়াল আমার হালকা একটু চেঞ্জ আসছে। হ্যাঁ, ম্যাটেরিয়ালে চেঞ্জ আসবে, অন্যগুলা চেঞ্জ হবে না আচ্ছা, অ্যানালাইসিস করলে। হ্যাঁ এই আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে বলে আপনি সেটা বলতে পারছেন। তো এই চেঞ্জটা মোর দেন 1% হতে হবে। দেখছেন একটু সামান্য পরিমাণ একটা চেঞ্জ আসছে, যেটা এই এই কস্ট পার ইউনিটের 1%-এর চেয়ে লেস। ভাই 1% যেটা, এইটা তাহলে ওই আমার টোটাল যে ইউনিটটা, ইউনিট মানে প্রাইসটা, রেটটা, ইউনিট প্রাইসটা হ্যাঁ ইউনিট প্রাইসের আবার 1%। 1% চেঞ্জ হতে হবে। ইয়েস, না 1% এর বেশি। মোর দেন 1%। ইয়েস, আচ্ছা আচ্ছা। মানে কিন্তু এই এটা তো ম্যান্ডাটরি না ভাই, এটা তো ম্যান্ডাটরি না যে আমার এটা 1%, এটা মানে তিনটা আইটেমেই হতে পারে। ইকুইপমেন্টেও সাপোজ চেঞ্জ হলো, হ্যাঁ, লেবারও হলো, ম্যাটেরিয়াল হলো, তিনটা মিলেও যদি 1 কম থাকে তাহলেও তো হবে না। না তাহলে হবে না, তাহলে হবে না। না হবে না। আবার একটাতেও যদি 1%-এর মোর দেন 1% হয় হ্যাঁ তাহলেও তাহলে হবে, তাহলে হবে। দেখা আচ্ছা গেছে আচ্ছা। আমি এখানে রিটার্ডার ইউজ করছি, তার কারণ হচ্ছে আমার বেসিং প্ল্যান্ট থেকে আমার যেখানে কাস্টিং হবে, কাস্টিংয়ের ডিস্টেন্সটা হুম অনেক বেশি। রিটার্ডার হুম ইউজ করার কারণে আমার দেখা গেছে যে এই কেমিক্যাল কস্ট অনেক বেড়ে গেছে। হুম হুম আচ্ছা, হুম তাহলে তো সেটা এই আমার কস্ট পার ইউনিট 1 কিউবিক মিটার কংক্রিট আমার ছিল 18,000 টাকা। হুম 1 কিউবিক মিটার কংক্রিট ছিল 18,000 টাকা, কিন্তু আমি রিটার্ডার ইউজ করার কারণে 1 কিউবিক মিটার কংক্রিটের দাম হয়ে গেছে এখন 20,000 টাকা। হুম। তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ক্লেম করতে পারেন। উম, আচ্ছা আচ্ছা, এটা আমার একটু বোঝার ছিল আর কি। হ্যাঁ, এই ভাই এইটা যদি দেখে দিলাম। হ্যাঁ রান ভাই বলেন। স্ট্রাকচারের ক্ষেত্রে না হয়, যদি ইমপ্যাক্টমেন্ট ফিলিং হয় সেক্ষেত্রে এমব্যাকমেন্ট ফিলিং এ কি হচ্ছে বলেন, মানে চেঞ্জটা কোথায় আসছে? না, কোয়ান্টিটিতে যদি চেঞ্জ হয়, কোয়ান্টিটিতে যদি টোটাল কোয়ান্টিটির 1% মিনিমাম হতে হবে নাকি এরকম, ইমপ্যাক্টমেন্ট ফিলিং এর যদি হয় কোয়ান্টিটি। আমি বুঝি নাই। না 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 না, কোয়ান্টিটি যদি 10%-এর চেয়ে বেশি হয়, হ্যাঁ কথা বুঝেন, কোয়ান্টিটি যদি 10%-এর চেয়ে বেশি হয়, আসলে আমাদের এখানে তো এই লগুলো ডেভেলপ করা নাই। ইউইতে যেমন একটা ল আছে যে যখনই বিলিং কোয়ান্টিটি বিলিং কোয়ান্টিটি আমার টেন্ডার কোয়ান্টিটির চেয়ে বেশি হবে, তখনই সেই ক্ষেত্রে সাথে সাথে নোটিশ করতে হবে। কিন্তু আমাদের দেশে তো এখানে এই ধরনের রুলস এভাবে আলাদা করে করা নাই। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় এটা 10%-এর চেয়ে বেশি হয়ে গেছে, বিল অফ কোয়ান্টিটি 10%-এর চেয়ে বেশি হয়ে গেছে, এবং সাথে এটার ইম্প্যাক্ট 0.1% টোটাল কন্ট্রাক্ট ভ্যালির চেয়েও বেশি, এবং সাথে ওটার যে ইউনিট কস্ট আছে, ইউনিট কস্টও বেড়ে গেছে, তখন জি। না ভাই, হ্যাঁ বলেন। এবং এই আইটেমটা ফিক্সড রেট আইটেম হিসেবে ধরা নাই। এই চারটা যদি ফুলফিল হয়, তাহলেই শুধুমাত্র আপনি নতুন করে এভলিউশনের কথা বলতে পারেন। উম, ভাই বলেন। আসলে মানে আমাদের আরএনপিপি তো এটা আছে বুঝছেন, এটা অ্যাপ্লিকেবল হ্যাঁ। হুম, তো সেটা হচ্ছে আপনার ওই আমাদের এখানে কন্ট্রাক্টে লেখাই আছে হ্যাঁ, যে কারণ ড্রয়িং তো আপনার অনেক ধরনের রিভিশন হয়, ধরেন ফার্স্টে বা C01 দিছে বা R01 দিছে, হুম, তারপর ওটা 05, 6, 7 পর্যন্ত যায় হুম, কাজের, কনস্ট্রাকশন কাজ হয়, হুম, কোথাও কমে কোথাও বাড়ে। তো এখানে লেখা আছে আমাদের কন্ট্রাক্টে যে আপনার যদি আপনার হচ্ছে 10% প্লাস হয়, লাইক ধরেন আমার আপনার হচ্ছে ধরেন 2000 মিলিয়ন আমার হচ্ছে একটা বিডিটি কন্ট্রাক্ট ভ্যালু, হুম, তো ওইখানে আপনার 10% যদি ইনক্রিজ যখন করবে, হুম,
তখন হচ্ছে আমি আমাদের ওই যে আমাদের ব্রেকডাউন শো, অ্যানালাইসিস শো, জাস্ট এভরিথিং হুম সব সহ হচ্ছে আমরা হলো এটা আপনার হচ্ছে ওদেরকে চিঠি সহ হুম আমরা করে দিই, নোটিস করে দিই যে আমাদের তো অলরেডি 10% অফার হয়ে গেছে, সো আমরা হচ্ছে উই নিড টু সিট উইথ দেম। হুম দেন ওরা হচ্ছে আমাদের নোটিস রিপ্লাই করে দেয় যে এরকম যে অলরেডি আরেকটা প্রজেক্টে আমরা এটা করছি, হুম হুম আমাদের মাত্র 12.5 কোটি টাকা ছিল অলরেডি, হইলেই আমরা হচ্ছে ওটা অ্যাপ্লিকেবল করতে পারবো, যে সেখানে হচ্ছে আমার 13.10 লাখ টাকা হয়ে গেছে। হুম তো ওটা অলরেডি আমরা অ্যাপ্লাই করেছি, তো ওটাও মনে হয় পাচ্ছি। হুম হুম। তো এটা হুট এটা হচ্ছে এরকম হচ্ছে আর কি। হ্যাঁ, না এটা তো হবে যখন আপনার কি বলতেছে, আবার বলছে, যদি কন্ট্যাক্ট প্রাইস এটা 10%-এর চেয়ে বেশি হয়ে যায়, সরি যেটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি 10%-এর চেয়ে বেশি হয়ে যায়। নর্মালি কি হয়, কোয়ান্টিটি যদি 10% চেয়ে বেশি হয়, যদি সিঙ্গেল আইটেম হয়ে থাকে, যেমন ভাই যেটা বললো যে আপনার একটা এমব্যাকমেন্টের কাজ, শুধুমাত্র এমব্যাকমেন্টের কাজ, এটা কিন্তু শুধু এটা সিম্পল, এটা একটা প্যাকেজ, তখন সেই ক্ষেত্রে ইট ইজ ডিফারেন্ট। কিন্তু আপনি যেটা বললেন যে 120 কোটি টাকার একটা কাজ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেকগুলো আইটেম কিন্তু এটার সাথে ইনভলভ, বুঝতে পারছি? এখানে কিন্তু শুধু এমব্যাকমেন্টের কাজ নেই, এটার সাথে সাথে সিমিলার আরো অনেক ধরনের কাজ আছে। না, আমার আমার প্রশ্ন হচ্ছে, হুম ধরেন আমার আমার একটা কন্ট্যাক্টের মধ্যে ধরেন আপনার 1000 আইটেমস, হুম হুম তো আপনার টোটাল আমার কন্ট্যাক্ট ভ্যালু ধরুন 500 কোটি টাকা। হুম তো এইখানে ধরেন আমার যে কোনো একটা আইটেম লাইক যে এমব্যাকমেন্টের ফিলিং এর কাজ ধরেন বা হুম কম্পেকশনের কাজ ধরেন, যে কোনো একটা আইটেমে তারা যখন রিভাইজ করে দিল যে তাদের বিএকিউ কোয়ান্টিটি বা তাদের ড্রয়িং এ অনুযায়ী কাজটা টু মাচ আপনার ইনক্রিজ হয়ে গেছে, যেখানে হচ্ছে আমার অলরেডি 10% প্লাস 15% আমি আই ক্যান অনলি একটা আইটেমের মধ্যেই ওভারঅল হুম এন্ড অফ দ্য ইয়ার অর এন্ড অফ দ্য মান্থ থেকে আমি টের পাচ্ছি যে আমার রিভিশন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমার এই একটা আইটেমে হুম তো ভাস্ট চেঞ্জ। হুম। তো আমি কেন কিন্তু ওটা ওটা কেন না না, কিন্তু ওই ফার্স্ট চেঞ্জ যদি আপনার টোটাল কন্ট্যাক্ট ভ্যালু যেটা আছে ওটা 0.1%-এর চেয়ে ভ্যালুয়েশন বেশি না হয়, আবার বুঝেন, হুম যদি ওইটা হুম বেশি না হয়ে থাকে, তাহলে সেই হুম ক্ষেত্রে আপনি নতুন করে এভ্যালুয়েটের সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি। তাহলে আপনি বলতে পারেন তাহলে ওইটা যে ভাস্ট অ্যামাউন্টটা বেড়ে গেছে, ভাস্ট হ্যাঁ, অ্যামাউন্টটা বেড়ে গেছে, তাহলে ওই এক্সিট যে কোয়ান্টিটি, ওই এক্সিট কোয়ান্টিটির রেটটা কি হবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। সেটাই তো একটা সেই কোশ্চেন, তো এরপরে ওটাই আসবে। ওইটাই হচ্ছে সেই ক্ষেত্রে, যেহেতু ওই আইটেমের রেট ওইখানে বলা আছে স্পেসিফিক্যালি, তাহলে ওই রেটেই আপনাকে কাজটা কন্টিনিউ করতে হবে। কিন্তু ভাই আমার তো কোয়ান্টিটি তো বেড়ে গেছে অনেক, তাই না? আমি বুঝাতে আমি পারতেছি না, কি কোয়ান্টিটি বেড়ে যাক, কিন্তু টোটাল কন্ট্যাক্ট ভ্যালু 0.1%-এর চেয়ে যদি বেশি না হয়ে থাকে, তাহলে আপনার ওই রেটে কন্টিনিউ করতে হবে। রাইট, আমি সেটা তো করবোই, সেটা তো করবোই, আমি বুঝতে পারছি। ঠিক আছে। কিন্তু দেখা গেছে যে উম, যদি ওই স্পেসিফিক আইটেম না থাকে, ইট ইজ ডিফারেন্ট কেস, তখন আমরা ওটা নতুন করে বলতে পারি। অথবা আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে যে নাম্বার A4 এর যেটা বলতেছে, দিস আইটেম ইজ নট স্পেসিফিক ইন দ্য কন্ট্রাক্ট অ্যাজ এ ফিক্সড আইটেম। যদি কোনো ক্ষেত্রে এমন হয়ে থাকে যে এই কন্ট্রাক্টে টেন্ডার স্টেজে যাওয়ার সময় আমি আসলে বুঝতে পারতেছি না আমার কি পরিমাণ ড্রেজিং করা দরকার, বুঝতে পারতেছি কথা, কি পরিমাণ ড্রেজিং করা দরকার, আমার এখানে যে রিভার চ্যানেল আছে, আমাদের এখানে রিভার চ্যানেল মানে প্রতি 5 বছর 10 বছর পর পর মানে আহ, বিশাল একটা ড্রামাটিক চেঞ্জ আসে। তো সেই ক্ষেত্রে আমি এটা আইডিয়া করতে পারতেছি না আমার এখানে ড্রেজিং থেকে কি পরিমাণ এখানে বালি উঠাইতে হবে, বা কি পরিমাণ এই চ্যানেলটা ঠিক রাখার জন্য, নদীর চ্যানেলটা ঠিক রাখার জন্য কি পরিমাণ ড্রেজিং করতে হবে। তখন সেক্ষেত্রে একটা যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমি এই ড্রেজিংয়ের আইটেমটা ফিক্সড রেট আইটেম হিসেবে বলে দিতে পারি, নতুন করে কোনো এভলিউশন আমি সুযোগই দিলাম না। তার মানে ভাই টেন্ডারের সময় এটা বলে দেবো যে এটা ফিক্সড রেট আইটেম, ফিক্সড রেট আইটেম পরবর্তীতে যাতে ইভ্যালুয়েশন না হয়। না, কারণ কারণ আমি তো এখানে আসলে গেস করতে পারতেছি না এখানে আমার কি পরিমাণ ড্রেজিং দরকার হতে পারে। যাতে এই 4টা পয়েন্ট মিট না করে, এই হুম এটা স্যাটিসফাইড করলে তখন আবার রেট আবার ইয়েস ইয়েস ইয়েস, চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রাক্টর ক্লেম করবে। আর ভাই আমি এটা অ্যাপ্লাই করছি আমার লাস্ট প্রজেক্টে, 2টা আইটেম সেম এইটা দিয়ে নিউ রেট নিয়েছি এবং আরএসডি দিয়েছে এই আর কি। আরে দিবে তো, Approve। আপনার যদি এটা হুম, ফুলফিল করে তাহলে কেন দিবে না সে? yes, তারা একদম এগ্রি করছে এবং আমার ভেরিয়েশনে এটা একদম এইভাবে স্পেসিফাইড করে আমরা ডিসক্রাইব করে দিয়েছি, পরে নেগোসিয়েশনে হ্যাঁ, এটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে। মনে করেন এই যে যেমন এই যে A2 তে যেটা বলা হচ্ছে 0.1%-এর কথা বলা হচ্ছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনার 10 কিলোমিটার রাস্তা, 10 কিলোমিটার রাস্তাতে আপনার প্রথমে ধরা ছিল
1 কিলোমিটার পর পর আপনি একটা করে সাইনেজ ইউজ করবেন। তাহলে 10 কিলোমিটার রাস্তায় আমার সর্বোচ্চ সাইন ইউজ করা লাগবে, and হবে 11টা। বুঝতে পারছি? এখন কোনো কারণে আপনাকে বললো যে না, তোমার এই 11টার সাথে তুমি রাস্তার লেফট এবং রাইট বোথ সাইডে তুমি সাইনেজ ইউজ করবা। তাহলে এই 11টার সাথে আরো 11টা অ্যাড হলো। তাহলে আপনি দেখেন A1 A1 কিন্তু A1 কি হলো, চেঞ্জ হয়ে গেল। কত পার্সেন্ট চেঞ্জ হয়ে গেল? 50% চেঞ্জ হয়ে গেল, মানে 70 না 100% চেঞ্জ হয়ে গেল। মানে 11টা ছিল এখন হয়ে গেল 22টা। কিন্তু আমি যদি হিসাব করি একটা রোডের কাজের সাথে এই রাস্তার পাশের যে সাইনেজ বা স্টপেজ যে চিহ্ন বা এই যে বিলবোর্ড বা সাইনবোর্ড, এটা টোটাল কন্ট্রাক্ট ভ্যালুর মানে কিছুই না, 0.00001% হবে। তো সেই হয় না ক্ষেত্রে ভাই? তখন সেই ক্ষেত্রে ভাই আমার ভেরিয়েশনে ভাই হ্যাঁ এরকম মানে ওই যে প্রথমটা যেটা, জি হ্যাঁ, জি হুম এরকম ধরেন প্রায় 30-40টা আইটেম পাওয়া গেছে, কিন্তু হুম ওই যে কন্ট্রাক্ট ভ্যালুর ওইটা বলা আছে আবার হুম 1%, হ্যাঁ, হুম 1% ইফেক্ট আসতে 1% না, ওটা আবার পিসিসি তে বলা আছে 2%, যেটা 2%। খুবই ডিফিকাল্ট। এটা হ্যাঁ, পিসিসি তে আবার 2%, এটাকে চেঞ্জ করে দিয়েছে, মানে যাতে সম্ভবই না হয়। আমি এত কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে, কিন্তু ভাই জানেন 300%ও ভাই খুব ফার্স্টেরটা মিট করছে, কোথায় 10% 400%, কোথায় 500%, 300%। কিন্তু হ্যাঁ ওই যে 2%-এ যায় আর মিট করে না। 2%, এইটাই সবচেয়ে ক্রিটিক্যাল, মানে কন্ট্রাক্ট ভ্যালু যে 2%, এই খুবই ডিফিকাল্ট। হ্যাঁ কন্ট্যাক্ট ভ্যালু, হ্যাঁ মানে কিছু আইটেম আছে যেগুলো দেখেছে সরাসরি ইম্প্যাক্ট করবে, যেগুলো জি হচ্ছে জি জি মানে যেমন রোডের কোন আইটেম আপনার দেখা গেছে যে সে অ্যাসফাল্টের লেয়ার, যে মানে অ্যাসফাল্টের যে থিকনেস সে বাড়ায় দিতে বলতেছে। থিকনেস বাড়ায় দিতে বলবেন, বাড়ায় দিতে বললেই দেখবেন আপনি হু করে ওই এর 2 যেটা আছে, হ্যাঁ ওটা এক্সিট করে যাবে। এই জন্য ভাই ওই যেটা রেট বেশি, যেমন আমার রিভারটা হুম পাওয়া গেছে, কারণ ওটা হিউজ রেটের একটা আইটেম। হুম তো ওটা যখনই চেঞ্জ হয়েছে ওটা কিন্তু মিট করে ফেলছে, মিট হ্যাঁ, করছে 1 বা 2% এটাই বলবো। এক্সিট করে ফেলছে। And আপনারা বলতে পারেন যে ভাই এটা তো আসলে কন্ট্রাক্টরের জন্য ঠিক হচ্ছে না এই ধরনের কন্ডিশন দেওয়া, বাট আপনি এমপ্লয়ার এন্ড থেকেও চিন্তা করেন যে হুম। কন্ট্রাক্টরের কাছ থেকে তো আমি আশা করি যেগুলা মিনিমাল, যেগুলা আসলে রিডিউস করা বা মিটিগেট করা সম্ভব। কারণ আমিও তো একটা বাজেট নিয়ে একটা কাজ শুরু করছি, তো আমিও চেষ্টা করবো ওই বাজেটের ভিতরে কাজটা শেষ করার জন্য। এই জন্য এই ধরনের কন্ডিশন দিয়ে রাখা। হুম। ভাই এখানে আরেকটা আমরা কনফ্লিক্টে পড়ছিলাম, সেটা হচ্ছে যে নিউ রেট যে অ্যাপ্লাই করব সেটা কোন কোয়ান্টিটির উপরে, যেটা আমাদের বিওকিউ কোয়ান্টিটি এক্সিড করে নতুন যেটা মানে ভেরিয়েশন হচ্ছে ওই কোয়ান্টিটির উপরে নাকি টোটাল কোয়ান্টিটির উপরে, এটা এটা নিয়ে কিন্তু এই একটা যে এই যে মানে এই যে এই যে কনফ্লিক্ট হয়েছিল। এই যে দেখেন, আপনারা যদি ক্লাসে এই ধরনের প্রশ্ন করেন, ক্লাসের লেংথও বেড়ে যায়, আমিও কথা বলে আনন্দ পাই। বা আনন্দ পাই বলতে কি মানে আমিও কথা বলতে মানে মনে হয় যে না কথাগুলো কাজে লাগতেছে। এই ধরনের গত 2022 সালের কথা বলতেছে, হ্যাঁ, বেশ কিছু 2021-22 সালের দিকে বেশ কিছু এই ধরনের রিপোর্ট জমা পড়ে হচ্ছে ফাপাডে। হ্যাঁ, সেটা হচ্ছে ফরেন এডেড প্রজেক্ট অডিট ডিপার্টমেন্ট, ফাপাডে এই ধরনের বেশ কিছু রিপোর্ট জমা পড়ে। সেটা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে যে এই যে 10%, এখন আপনার ওই কংক্রিটের রেট যেটা ছিল 100 কিউবিক মিটারের জন্য, বুঝেন কথাটা, কংক্রিটের রেট ছিল হুম। 100 কিউবিক মিটারের জন্য 20,000 টাকা করে। এখন আপনার কংক্রিট বেড়ে 150 কিউবিক মিটার হচ্ছে। শফিকুল ভাই কি আসেন লাইনে, শুনতেছেন কোশ্চেন? হ্যাঁ ভাই শুনছি। 100 কিউবিক মিটার আমার টেন্ডার আইটেমে বলা আছে কত, 100 কিউবিক মিটার, এর জন্য আপনি 20,000 টাকা করে পাবেন। এখন আমি কাজ করার সময় দেখলাম এটা 100 কিউবিক মিটার আমার হচ্ছে না, এটা আমার লাগতেছে 150 কিউবিক মিটার, 150 কিউবিক মিটার। তো সেই ক্ষেত্রে আমি নতুন করে রেট রিভাইজ করলাম 20,000 টাকার জায়গায় 30,000 টাকা করে। এখন আপনি আমাকে সঠিক অ্যান্সার দেন, এই 30,000 টাকা করে আপনি কত কিউবিক মিটারের জন্য রেটটাই পাবেন? 50 কিউবিক মিটারের জন্য। আচ্ছা ঠিক আছে, আর কেউ? ভাই 85, আমার ক্লায়েন্ট এমপ্লয়ার 85-এর জন্যই দিয়েছে, ওইটা দেয়নি। আচ্ছা ঠিক যদি ফিডিকে কিন্তু ভাই এটা ক্লিয়ার বলা নেই। আচ্ছা ঠিক আছে, শফিক ভাই এটা অ্যান্সার কোনো? ভাই আমি তো বললাম 50 কিউবিক মিটার, তো যেটা এডিশন যে কোয়ান্টিটি আসছে সেটার জন্য কভার করতে হবে। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে কমপ্লিটলি রং। অ্যান্সারটা হবে সে এই 110-এর উপরে যেটা থাকবে সেটার জন্য পাবে সে।
না, আপনি তো সেটা তো বলেই দিলেন যে 100 কিউবিক মিটার ছিল আমার কন্ট্রাক্ট, হুম তারপর 150 হয়ে গেছে, যেটা রেটটা আমার হচ্ছে তখন 30,000 হয়ে যাচ্ছে, হুম হুম তাই নয় কি? তো তার এই মানে হচ্ছে আমার কন্ট্রাক্ট যেটা আছে সেটা মাইনাস করে এডিশনাল না যে না না কোয়ান্টিটিটা হবে না সেটা, না না তাই নয় কি? না আচ্ছা আচ্ছা। ওই 100-র সাথে এই 10% বা 100-র সাথে একটু ভাই তাই মানে আপনি বলতে এই চাচ্ছেন 150 25 কিউবিক মিটারের উপরেই হবে? না না আপনি কথা বুঝে নেন। আমি বলতেছি 40 কিউবিক মিটারের উপর তখন। ইয়েস ইয়েস, এই যে রাহান ভাই অ্যান্সারটা ধরতে পারছে। এই 100-র সাথে এই 25% আরো অ্যাড হবে, তারপরে যেটা রিমেইনিং থাকে সেটার জন্য হবে ওইটা। ও, তার মানে আমরা বেশি নিয়েছি। হ্যাঁ ইয়েস, এটা আপনারা লাকিলি বেশি পেয়ে না গেছেন। ভাই আমি বলি, এটা কিন্তু আমাদের এই যে যেটা 1490 ইয়ে প্রজেক্ট হুম গাইবান্ধা, ওরাও কিন্তু এই যে ধরেন যে 50% এর উপরে নেছে। এটা হয়তো না জানার কারণে, এটা আজকে ক্লিয়ার হতে পারে। বাট হ্যাঁ রায়হান, এটা তো আমরাও এটাই করছি, হ্যাঁ। না এখানে একটা মানে জিনিস বুঝতে বিওপির যে হবে। কোয়ান্টিটি ছিল তার উপরে যেটা এক্সিড হয়েছে সেটা, কিন্তু তাহলে হ্যাঁ তো এই যে হ্যাঁ 10% আবার বাদ যাবে। তাহলে তোমাদেরও এরকম, আমাদেরও সেম এরকমই ভাই, এখন বুঝছো? সমস্যাটা কোথায় হচ্ছে শফিক ভাই দেখেন, রাহান ভাই, সমস্যাটা যেটা হচ্ছে আমাদের এমপ্লয়ার এন্ডে যারা আছে, আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না, সবাই আমার রেপুটেটেড, সবাই আমার রেসপেক্টেড, সবাই আমার অনারারি টিচার, বাট বাট এটা আমি আমার এক বড় ভাইয়ের কাছে শুনছি, জিয়াদুদ্দিন মোর্শেদ, উনি ওয়াস্টার আমার এক সিনিয়র বড় ভাই, উনি এই কথা বলতো যে হাসিব আমি সারা জীবন কন্ট্রাক্টর পার্টে চাকরি করে আসছি লাস্ট 17-18 বছর, আমি যদি এমপ্লয়ারে যাই, এমপ্লয়ার মানে আমি যদি কনসালটেন্টে যাই, তখন কন্ট্রাক্টরের খবর আছে, কারণ সারা জীবন আমি চুরি করে আসছি, মানে আমি জানি কোথায় কোথায় চুরিটা হয়, আমি ওটা ওটা ধরার ক্যাপাসিটি অন্য সবার চেয়ে আমার বেশি। তো কথা হচ্ছে ঠিক, এমপ্লয়ার এন্ডে যে বসে আছে সে আসলে কতটুকু কন্ট্রাক্টর পার্টে চাকরি করে গেছে, আমার এখানে একটা ডাউট আছে। রাইট, আমি আপনার সাথে একমত ভাই। আহ, আমি যদি আমার আমার অফিস কলিগদের আমি বলি যে আমি বিভিন্ন ক্লেম করি না, তো আমি ওদেরকে বলি যে আমি যদি আজকে স্ম্যাকে যাই, ভাই তোদের কিন্তু খবর আছে। তো ইস্যুটা হচ্ছে মানে যাক, আমাদের এমপ্লয়ার এন্ডে যারা আছে ওনারা চিন্তা করছে যে কি চিন্তা করছে জানি না, বাট এন্ড অফ দ্য ডে দেশের টাকাটা বাইরে চলে গেছে, এটা একটা আফসোসের ব্যাপার। যাক, আমরা নিয়ে অনেকক্ষণ কথা বললাম এবং এ নিয়ে কথা বলার আসলে প্রয়োজন ছিল, কারণ এটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়। তারপর আসে বিতে বেশি কথা বলবো না, কারণ বিয়ের ব্যাপারটা পুরোটাই আসলে 13-এর সাথে রিলেটেড। সেটা হচ্ছে যে এখানে শুরুতে বলে দিচ্ছে দ্য ওয়ার্ক ইনস্ট্রাক্টর আন্ডার ক্লজ নাম্বার 13, যে 13-এ যদি ভেরিয়েশন অনুযায়ী সে কিছু করতে পারে, এবং সেই ক্ষেত্রে বিতে বলার মতো হচ্ছে মেন একটা জিনিস, সেটা হচ্ছে যদি সিমিলার আইটেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকে এই রেটটা নিতে পারেন। বুঝতে পারছে কথা? যদি সিমিলার আইটেম থাকে তবে সেই ক্ষেত্রে কি বলতেছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, সিমিলার ক্যারেক্টার আর হচ্ছে সিমিলার কন্ডিশন, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে শফিকুল ভাই শুরুর দিকে যে প্রশ্নটা বলছিল যে এই সিমিলার ক্যারেক্টারের ক্ষেত্রে এবং সিমিলার কন্ডিশনের ক্ষেত্রে কখনোই ফিনান্সিয়াল আইটেমটা আনা যাবে না, কারণ যে কোর্টের যে রায় আছে এটার, ইউকের একটা কোর্টের রায় আছে, সেখানে যেমন বলেই দিছে যে সামার টু সামার, উইন্টার টু উইন্টার, ডে টু ডে, নাইট টু নাইট, হ্যাঁ, এই ধরনের কন্ডিশন ইজ অ্যাপ্লিকেবল, বাট সরি, এই ধরনের হ্যাঁ, এই ধরনের জিনিসটা অ্যাপ্লিকেবল। আপনি এটা বলতে পারেন যে সামারে কাজ করার সময় আমার এই রেটে কাজ করছে, বাট উইন্টারে আমার এই রেটে করা সম্ভব না, অথবা আমি যখন কাজ পুরো হ্যান্ড ওভার দিয়ে ফেলছি, ওইখানে ওয়ার্কিং এরিয়া মানে অপারেশন আছে, মানে রোডের একটা কাজ আমি হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছি, এই সময় আমাকে যদি কোনো এই ধরনের আইটেম আসে বা কোনো কিছু করতে বলে, আমার দুই সাইডে সেফটি রেল আছে বা কোনো কিছু, কিন্তু আমি প্রথমে যখন সেফটি রেলগুলো ইনস্টল করছি, ওই সময় কিন্তু আমার ওই এরিয়াটা ব্লকেট ছিল, কিন্তু দেখা গেছে আমি অপারেশনে যাওয়ার পরে যদি কেউ আমাকে বলে যে তুমি এই ধরনের সেফটি রেল বসাও, এবং যে এটা দেখা যাচ্ছে যে যেহেতু আমি সেফটি রেল এর আগে বসাইছি, সেহেতু সেই রেটে সে আমাকে করতে বলে,
তখন সেক্ষেত্রে আমি বলতে পারি যে না, এখানে এখন আর সিমিলার কন্ডিশন নাই। এখন যেহেতু এই রোডটা ওপেন আছে, তো সেই ক্ষেত্রে আমার এখানে প্রোডাক্টিভিটি অনেক লেস আসবে। আমি বুঝতে পারতেছি কথাগুলো। তো আমি এখানে নতুন রেট চাইতে পারি, অথবা যেটা একটু আগে বলছি যে সামারের কথা বলছি বা উইন্টারের কথা বলছি, যে কি বলি, দেখা গেছে একটা পাইপলাইনের কাজ, সেই ক্ষেত্রে দেখা গেছে আমি যখন ওই পাইপ লে করছি বা রিভারের ভিতরে আমি একটা যখন কাজ করছি, তখন আমি উইন্টারে এই কাজগুলো করে ফেলছি। এখন আমি যখন হ্যান্ড ওভার দিছি ওই রেনি সিজনে বা প্রি মনসুনে সে আমাকে বলতেছে আপকামিং মনসুনে তুমি আমাকে এটা ঠিক করে দাও। কিন্তু আপকামিং ওই মনসুনে যদি আমি কাজ করতে যাই, আমি যখন এই কাজটা পায়ারের বা কলামের কাজ যেটা করছি, এই কাজটা আমি করছি কখন? উইন্টারে আমি করছি। উইন্টারে করার সময় আমি যেহেতু আপনার ওয়াটার টেবিল অনেক লো ছিল, আমি প্রথম 2টা পায়ার আমি দেখা গেছে আমার ক্রেন আমি রিভার বেডে নিয়ে যে কাজ করতে পারছি। কিন্তু আমি যখন হ্যান্ড ওভার দেওয়ার পরে সে আমাকে বলতেছে, বা হ্যান্ড ওভার দেওয়ার আগেই ডিজাইন চেঞ্জের কারণে সে আমাকে বলতেছে যে তুমি এই সামনে মনসুনের ভিতর এই কাজটা করে দাও, সাপোজ ওই 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 ব্রিজের নিচে আমি গ্যাসের পাইপলাইন যাবে বা কোনো কিছু যাবে, এই কাজটা করে দাও। এবং এটার জন্য তো এর আগে তোমার কাছে একটা রেট ধরাই ছিল। তখন আমি বলতে পারি যে না, এখন এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এখন এই ক্রেন নিয়ে রিভারের মাঝখানে যেতে পারবো না, আমার এখন বার্জ ইউজ করা লাগবে। আই আই হোপ আপনাদের কখনো এই ধরনের প্রবলেমে পড়েননি, বাট আপনাদের জানা থাকলো যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যদি এমপ্লয়ার আপনাকে বলে ওই সেম রেটে কাজ করে দেওয়ার জন্য, আপনি সরাসরি বলতে পারবেন যে না ভাই, আমি সেম রেটে এটা পসিবল না। কারণ কি? নট সিমিলার ক্যারেক্টার অ্যান্ড নট সিমিলার কন্ডিশন। ওকে, তাহলে আমরা মোটামুটি 12.3 দেখলাম, এবং 12.3তে আরও অনেক কিছু বলার ছিল, বাট আমাদের সময়ও দেখতে হবে আবার। তো আমার মনে হয় 12.3 আমরা এখানেই পজ রাখি বা স্টপ করি। ও, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যদি কোনো কারণে দেখা গেল যে ওই আইটেমটা টেন্ডারে উল্লেখ ছিল, কিন্তু এমপ্লয়ার কন্ট্রাক্টর ওই জায়গায় জিরো করছে, কন্ট্রাক্টর ওটাতে কোনো টাকা ক্যালকুলেশন করেনি। তখন এমন হতে পারবে না, কাজ শুরু করার পরে কন্ট্রাক্টর বলবে যেহেতু আমি ভুলবশত ওটা জিরো করছি, হ্যাঁ, £0 বা $0 বা 0 BDT, এটা নতুন করে এভ্যালুয়েট করা হোক। এটা বলার কোনো সুযোগ নাই। তার কারণ হচ্ছে যদি কোনো কারণে ভুলবশত সে এখানে জিরো ইনপুট দেয়, তাহলে অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হবে সে এই টাকাটা অন্য কোনো আইটেমের ভিতর ঢুকা রাখছে, এবং তাকে ওই জিরোতে কাজ করতে হবে, ওই কাজটা করে দিতে হবে। ভাই জিরোতেই করে দেওয়া লাগবে মানে? যদি কোনো কারণে ভুলবশত সে জিরো পুট করে ফেলে, হুম, সেহেতু ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেবল যে তাকে ওই জিরোতে এই কাজটা করতে হবে, কারণ ধরে নেওয়া হয়েছে সে এই রেট অন্য কোনো জায়গায় মার্চ করা আছে। আচ্ছা ভাই, জিরোর জায়গায় যদি ফুল ব্ল্যাঙ্ক রাখা হয় সেক্ষেত্রে? ওই তো ইটস সেম থিং, ব্ল্যাঙ্ক রাখুক জিরো রাখুক, যেটাই আপনি যেটা বলছেন এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যে ব্ল্যাঙ্ক যদি থাকে তাহলে ধরে নিতে হবে সে অন্য কোথাও। ভাই হুম, ভাই তাহলে আমি আমাদের অ্যামাউন্টটা রাস্তা কিভাবে ক্যালকুলেশন করবো একটু একবার একটু ভাই? হ্যাঁ, ভাই আমাদের রাস্তার প্যাকেজে এক্সিস্টিং পেভমেন্টে আর কি এক্সকাভেশনের সময় দেখা যাচ্ছে কোন একটা প্যাকেজে নেগেটিভ অ্যামাউন্ট নেগেটিভ অ্যামাউন্ট। ইউনিট রেটটা নেগেটিভ দেওয়া, ইউনিট রেটটা নেগেটিভ পুট করছে কন্ট্রাক্টে বিডিং এর সময়। মানে সাপোজ হ্যাঁ, হ্যাঁ, এক্সিস্টিং পেভমেন্ট এক্সকাভেট করতে হবে বা উঠাইতে হবে, হ্যাঁ, হ্যাঁ, ওই টাকাটা এখানে অ্যামাউন্টের ঘরের ইউনিট রেটটা হচ্ছে নেগেটিভ। হুম, নেগেটিভ মিনস মাইনাস 6,000 টাকা পার কিউবিক মিটার এরকম আর হুম। এখন নেগেটিভ অ্যামাউন্ট কি
নেগেটিভ অ্যামাউন্টের কথা ফেডিকে কি বলা আছে আমার আসলে এক্সাক্ট এটা আমি কখনো স্টাডি করি না, আমার এটা জানা নাই। বাট পিপিআর অনুযায়ী, অ্যাজ পার পিপিআর বাংলাদেশের প্রকুরমেন্ট রুলস অনুযায়ী, আপনি যদি চান, আপনার যদি মনে হয় যে এই ধরনের সে ঘটনা ভুলবশত করছে, হ্যাঁ, আপনি তাকে ওই টেন্ডার ক্লোজ হওয়ার আগে হয়তো বা তাকে নোটিশ করতে পারেন, এই একটা করতে পারেন। অথবা আপনার যদি সন্দেহ হয় ও আসলে কাজ পাওয়ার জন্য কাজটা, বুঝেন কিন্তু, ও কাজ পাওয়ার জন্য ও এটা কমায় দিচ্ছে, বুঝতে পারছো কথা? ও এটা জি ভাই। কমায় দিচ্ছে যেন ও কাজটা নিতে পারে, এবং ও ও কাজ করে ভাইগা যাবে, ও পুরো কাজ শেষ করবে না। তখন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওকে সিকিউরিটি ডিপোজিট 25% দিতে পারেন, ও, বুঝতে পারছেন? জি জি ভাই জি ভাই। হুম, হুম। ভাই মিজান যেটা বললো এটা ভাই অনেক বিয়োগীয় এরকম দেখা যায় যে বা ওই একটু যে একটু এক্সিস্টিং একটু রোড। একটু হোল্ড করেন একটু। হ্যালো, হ্যাঁ, ক্লাস, হ্যাঁ বল না ভাই। ভাই এক্সিস্টিং, এইটা ওই যে মানে এক্সিস্টিং রোডের যে ম্যাটেরিয়ালটা ওইটা কন্ট্রাক্টর ইউজ করবে, এই জন্য এটা দেয়া হয়। হুম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার যদি এটা কিন্তু দেয়া হয়, ইফ ইউ আমরাও আর দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইফ ইউ আর টেন্ডারের সময়। ইফ ইউ আর স্যাটিসফাইড, আপনি যদি এটাতে স্যাটিসফাই হন, আপনি এটা করতে হুম, পারেন। এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে তারকে হেল্প করবে, কন্ট্রাক্টরকে হেল্প করবে। ক্লজ নম্বর হচ্ছে, যেটা কিন্তু আপনার আলোচনা করছি ইতিমধ্যে, সেটা হচ্ছে 7.4। 7.4 রাইট, মিস্টার 7 ভাই এ কি, মিস্টার ভাই কি ম্যাটেরিয়াল। ওদিন ছিলেন ক্লাসে? 7.4 যখন করছে, এই জন্য সে হয়তো এখানে নেগেটিভ ভ্যালু ইয়ে করছে, টোটাল ভ্যালুয়েশন কমে আনার জন্য, কারণ সে জানে সেটা ইউজ করতে পারবে। ওকে, আমরা এখন 12.4-এ আসি। 12.4-এ তার আগে আশা করি আর কোনো তেমন কোনো প্রশ্ন নাই। আচ্ছা, 12.4 আমি যদি অনেক কিছু লেখা আছে, সহজ ভাষায় বলি, আপনারা আসলে ট্রেনিং করতে আসছেনই এই কারণে যে এখানে যেটা লেখা নেই সেটা জানার জন্য। ট্রেনিং করতে আসার উদ্দেশ্য কিন্তু এটা আপনাদের, নয়তো আপনি চাইলে এটা প্রিন্ট আউট করে নিয়ে আপনি নিজে পড়ে নিতে পারতেন। 12.4-এর উদ্দেশ্য হচ্ছে, কাজ চলাকালীন সময়ে এমপ্লয়ার কখনো আপনাকে ডিএসকোপ করতে পারবে না এই বেসিসে, যদি তার ইভিল মাইন্ড হয়ে থাকে যে মিস্টার মাজার এবং মিস্টার মিজান আমার পেভমেন্ট, আমার রোডের কাজের জন্য মিস্টার মাজার বিট করছে 20,000 টাকা, পুরো রোডের কাজের জন্য কত টাকা? 20,000 টাকা। মিস্টার মাজার, মিস্টার মিজান বিট করছে 15,000 টাকা। তাহলে উইনারকে মিস্টার মিজান, আচ্ছা। মিস্টার মিজান। মিজান। হুম, আমি মিজানকে কাজটা অ্যাওয়ার্ড করলাম। এখন আমি যখন মিস্টার মিজানের ফাইলটা ওপেন করছি, এই টেন্ডারে সে কত কি রেট দিচ্ছে, আমি দেখলাম ফুটপাতে সে ইউনিট রেট দিচ্ছে 10 টাকা করে। কিন্তু মিন হোয়াইল মিস্টার মাজার, যদিও সে ইলেক্টেড না, যদিও তাকে আমরা সিলেক্ট করিনি কারণ তার রেট বেশি ছিল, কিন্তু আমি দেখলাম মিস্টার মাজার ফুটপাতে রেট দিচ্ছিল অনলি 2 টাকা। তো সেক্ষেত্রে আমি এভিল মাইন্ডে কি করলাম, মিস্টার মিজানের কাছ থেকে এই ফুটপাতের কাজটা অমিশন করে দিলাম, এবং অমিশন করে দিয়ে এই কাজটা আমি মিস্টার মাজারকে অ্যালোকেট করলাম। বুঝতে পারছি জিনিসটা? ভাই এটা কি আসলেই সম্ভব? আরএফপি বা আরএফকিউ যে টেন্ডার সিস্টেম এটাতে? কোনটা? এটা এই ধরনের ব্যাড প্র্যাকটিস সাধারণত হয় না, আমি বাংলাদেশে এখনো ওইভাবে পাইনি। কিন্তু কিন্তু প্রাইভেট প্রজেক্টের কথা আমি বলতে পারবো না। প্রাইভেট প্রজেক্টে এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমরা যখন দোকানে যাই আমরাও কিন্তু দেখা গেছে অনেক সময় একই কাজ করি। সেটা হচ্ছে দোকানে গেছে, প্রাণ আরএফএল এর দোকানে গেছে, ওর কাছে 10টা আইটেম নিব বলছে, ও সব কিছুতে রেট টেট কমাই দিছে। তো একটা আইটেম পাশের দোকানে বেঙ্গলে দেখে আসছিলাম কম, আমি করলাম কি, ওই আরএফএল থেকে 9টা আইটেম নিলাম, বেঙ্গল থেকে একটা আইটেম নিলাম।
বুঝতে পারছি ভাই, প্রাইভেট এটা হতে পারে। আসলে গভর্নমেন্টের যেটা ভাই আরএফপি বা আরএফকিউ তে যে কাজগুলো হয়, রিকোয়েস্ট ফর কোটেশন, হ্যাঁ, এটা তো মনে হয় এটা মানে আসলে সম্ভব না, তাই না? কারণ এটা ওখানে হয় তো বলেই দেওয়া হয়। না, না, এইখানে হয় কি এমপ্লয়ার এন্ডে যে থাকে তার আসলে তো কোনো পার্সোনাল ইন্টারেস্ট থাকে না। হুম তার হুম এখান থেকে 2 টাকা হুম। সেভ করে তো কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে তার কোনো? যে এখান থেকে ঠিক আছে আমি 10 কিউবিক মিটার সেভ করলাম, 10 কিউবিক মিটার দিয়ে আমি আমার বাসায় একটা ছাদ ঢালাই দিব বা এরকম কোনো কিছু। তো বাট এটা প্রাইভেটে এটা হতে পারে। আর রেড বুক কিন্তু হচ্ছে আপনারা জানেন যে এটা এমন না যে শুধুমাত্র গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্টের ক্ষেত্রে ইউজ হবে, ব্যাপারটা এরকম না। ওকে, আচ্ছা, তবে সেই ক্ষেত্রে আরো একটা ইস্যু আছে। একটা হচ্ছে যে এই ধরনের অমিশন এটা করা যাবে না। আর নাম্বার 2 হচ্ছে যদি অমিশন করতেই হয়, যদি এমন হচ্ছে যে আসলে লাগছে না, ইট ইজ ডিফারেন্ট। যে আমি কি বলছি একটু আগে, যে আমি আমাদের শুরুতে আমাদের টার্গেট ছিল যে আমার 10 কিলোমিটার রাস্তা, সাপোজ আমি চিন্তা করছি রাস্তার বোথ সাইডে আমি স্ট্রিট লাইট দেবো। তো সেক্ষেত্রে আমি স্ট্রিট লাইট হিসাব করছি 10 কিলোমিটার রাস্তার জন্য। আমি চিন্তা করছি যে প্রতি মনে করেন 100 মিটার পর পর যদি একটা হয়ে থাকে, তাহলে 10 কিলোমিটার রাস্তার জন্য সাপোজ লাগতেছে তাহলে কয়টা 100 মিটার জন্য 10টা, 100টার মতো লাইট লাগতেছে। এবং বোথ সাইড যদি আমি লেফট রাইট হিসাব করি তাহলে 200টার মতো লাইট লাগতেছে। তো এখন আমি হিসাব পরে দেখলাম যে না, আসলে আমার 200 লাইটের প্রয়োজন না, আমার এখানে অনলি 50টা লাইট হলে চলে বা 100টা লাইট হলে চলে, কথার কথা। কারণ রাস্তা বোথ সাইডে দোকানপাট আছে বা ওখানে আমার আলোর প্রয়োজন নাই। তো এই ক্ষেত্রে আমি বললাম যে ঠিক আছে, তোমার 200 লাইট করার কথা ছিল, তুমি আমাকে অনলি 50টা করে দাও। তখন সেই ক্ষেত্রে কন্ট্রাক্টর যদি চায়, হুম, এই যে কস্টের যে একটা ডিডাকশন হলো, কন্ট্রাক্টর তো এই বাকি 150 লাইটের ক্ষেত্রে একটা প্রফিট মার্জিন হিসাব করেছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটার জন্য সে যে ওই সেট আপ কষ্ট তার ঠিকই থাকতেছে। তো সেই ক্ষেত্রে সে এমপ্লয়ারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে একটা ডিটারমিনেশন চাইতে পারে যে এই 50টার জন্য রেস্ট অফ দ্য 50টা যেটা আমার এখন স্কোপে আছে, তুমি এইটার জন্য তুমি আলাদা করে এখন নতুন করে একটা ডিটারমিনেশন করো। বুঝতে পারছো কথা? ভাই এটা কি তাহলে আমরা মানে এই যেটা বললেন, এটা কি ক্লেম হিসেবে সাবমিট করতে পারে কন্ট্রাক্টর নাকি? কস্ট কন্ট্রাক্টর, এটা কস্ট প্লাস প্রফিট না, এটা ক্লেম হিসেবে সাবমিট করার দরকার নেই। এটা সে তো নর্মালি 12.3 অনুযায়ী সে করতে পারে। ভেরিয়েশনের ভিতরেই? 12.3 অনুযায়ী সে করতে পারে এটা। বুঝতে পারছো কথা? উম, না ভাই, তাহলে ক্লিয়ার ভাইয়া না। বলো আবার বলো। 12.3 অনুযায়ী কিভাবে এটা? 12.3 অনুযায়ী দেখা গেছে তার এখানে এই যে টোটাল ইয়েটা কমে আসতেছে, কোয়ান্টিটি কমে গেছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সে এইটাতে অ্যাপ্লাই করে আবার রেট চেঞ্জ করতে পারে। ইয়েস, ইয়েস, অ্যাপ্লাই করতে পারে। ও, ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, ভাইয়া আরেকটা কোশ্চেন আছে ভাইয়া, শিওর ভাই। এখন আরেকটা কোশ্চেন আছে এরকম যে এরকম হতে পারে যে কন্ট্রাক্টরকে আমরা একটা কাজ দেওয়া হয়েছে, হুম, সাপোজ 1 কিলো রাস্তা সে করবে, কিন্তু স্যার সে উঠতে পারতেছে না, তার লোকে বলে সমস্যা বা ক্যাশ ফ্লো সমস্যা হতে পারে, এবং তখন কি এমপ্লয়ার ওই যে কাজটা রিমেনিং ওয়ার্ক হুম। তা কন্ট্রাক্ট বাতিল না করে আরেকজনকে যে করায় টাকাটা এর ইন থেকে অর ইন থেকে দিতে পারে, না, এরকম সে সে কোনো সুযোগ সেই থাকে? ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তার ইয়ে লাগবে, তাকে এগ্রি করতে হবে ওই রেটে। মানে সেকেন্ড পার্টি সেই রেটটা এগ্রি করতে হবে? কন্ট্রাক্ট না, কন্ট্রাক্টরের এখান থেকে আমি আমি যে কাজটা তাকে দিয়ে দিচ্ছি। যেমন এই জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট টার্মিনাল 3-তে সেন্ট্রাল বিল্ডিং এর ক্ষেত্রে যেটা হয়েছে যে সরি, কনকর্ড কাজ করতে পারতেছে না। এই জন্য হোয়ারাস কনকর্ডের রাইট সাইড থেকে বেশ কিছু কাজ ডিএসকোপ করে সেও বনকে দেওয়া হয়েছে, কোরিয়ান কোম্পানি সাবকন। এবং লেফট সাইড থেকে কিছু কাজ ডিএসকোপ করে এবিসিকে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? যে এটা তখন টাকার পেমেন্টটা কিভাবে হবে? কারণ মেইন কন্ট্রাক্টের সাথে এমপ্লয়ার তো একটা অ্যাকাউন্ট তখন থাকে, তখন আরেক পার্টি আসবে, সে তো আরেকটা অ্যাকাউন্ট কি তখন সেইভাবে দেওয়া যায়? তখন তো অনেক ঝামেলা বা কোনো ঝামেলা হবে। কারণ আমার একটা প্রজেক্ট আমি যে প্রবলেমটা ফেস করছি হুম, সেটা বলো। হচ্ছে সে রাজি হয়েছে, কন্ট্রাক্টর রাজি হয়েছে, কাজ আরেকজনকে আমি করাই ফেলছি, হুম, কিন্তু অ্যাকাউন্ট একটা জয়েন্ট অ্যাকাউন্ট করা হয়েছিল, কিন্তু টাকা ও মেইন অ্যাকাউন্ট যে ছিল প্রথম পার্টি যে ছিল সে টাকা ডিসপিউট করতেছিল। আর চাইনিজ কোম্পানি যখন সে এই টাকাটা আর প্রায় 1.5-2 বছর ওই বাংলা কোম্পানির পিছনে সে ভুগছে, সেই টাকাটা তুলতে মানে তোলার জন্য আর তো পারছে কিনা আমার পরে খবর নেই।
সেক্ষেত্রে একটা ক্যাশ ফ্লো নিয়ে একটা ঝামেলা হবে। না সেই ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। এটা ইয়েতে বলা আর আছে। সেক্ষেত্রে এমপ্লয়ের ভূমিকাটা কি থাকবে সেক্ষেত্রে? না সেক্ষেত্রে এমপ্লয়ের ভূমিকা এই ক্ষেত্রে এমপ্লয়ার আসলে ওই সাবকনে বিলের ক্ষেত্রে বলতেছেন নাকি ব্যাপারটা? না না সাবকন না, মানে তাহলে ওই যে মেইন কন্ট্রাক্টর কাজটা ও তুলতে পারতেছিল না, হ্যাঁ 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 তখন এমপ্লয়ার আরেকজনকে কাজ দিছে, কিন্তু কন্ট্রাক্ট তো ওই যে একটা প্রথম এম- পার্টির সাথে আসলে হয়েছিল আসলে হয় কি এমপ্লয়ার। এমপ্লয়ার তো আপনি যেভাবে বলছেন ওইভাবে যদি কাজ দিয়ে থাকে ওটা আসলে রাইট প্রসিডিউর মেনটেন হয়নি। আচ্ছা, সে ইনফরমালি কাজগুলো করছে এই জন্য আজকে এসে ভুক্তভোগী হয়েছে। সে ভাই যদি এটা মনে হয় যে জি টার্মিনেশন ক্লোজে এরকম কিছু বলা আছে মনে হয় নাকি ভাই ফিডিকে? সে এই ইয়ে টাইপের করতে কিছু পারে। আছে না সে সে টার্মিনেট? হ্যাঁ সে টার্মিনেশন করে ফেলতে পারে। টার্মিনেশন করে সে যদি ওখানে প্রপার গেলে আমরা হয়তো পাবো কিছু না নাকি না ওই ক্লজে গেলে? সে যদি প্রপার চ্যানেল মেনটেন করতো, প্রপার চ্যানেল বলতে এখানে কি বোঝানো হচ্ছে যে প্রপার মেথডটা মেনটেন করতে, যে তুমি যেহেতু এই কাজটা করতে পারছো না, এই কাজের ভ্যালুয়েশন হচ্ছে এত টাকা। ওকে, আমি এই কাজটা তোমার এখান থেকে আমি ডিএসকোপ করছি, ডিএসকোপ করে আমি অন্য কাউকে দিচ্ছি। অথবা তুমি যদি বলো তোমার তো সেও যদি ওই কন্ট্রাক্টটা যদি কাউকে সাজেস্ট করে সে সাজেস্ট করতে পারে, বাট আমার যেহেতু প্রোগ্রেসের জন্য এটা উঠাইতে হবে। এখন সেই ক্ষেত্রে জেনারেল কন্ট্রাক্টরের উচিত ছিল বা এমপ্লয়ারের উচিত ছিল যেই কাজটা ডিস্ট্রিবিউট করছে, যেই কাজটা দিচ্ছে, সেক্ষেত্রে ওই পরিমাণ তার সিকিউরিটি ডিপোজিট দেওয়া বা এই ধরনের মানে প্রিভেন্টিভ মেজার নেওয়া আগে তার উচিত ছিল। আপনি একদম ড্যাম কনফার্ম থাকেন ওটা এখানে মানে কি বলবো ফর্মাল প্রসিডিউর মেনটেন হয়নি, এই জন্য এটা সম্ভব। জি জি ভাই। আর যে কাজটা নিচ্ছে তারও আসলে ঝুঁকে ঝুঁকে কাজটা নেওয়াটা আসলে ঠিক হয়নি আর কি। কিন্তু ভাই ওই যে টার্মিনেশনে একটা আছে না ক্লোজ, কোন ক্লোজ মনে নেই হুম এখন, টার্মিনেশন বাই এমপ্লয়ার হুম। বা এরকম, আমি তো সেটা ওখানে কি এগুলা? না না আমি তো সেটা বললামই তো, সে তো ওখানে একটা টার্মিনেট করে দিতে পারতো সে, তার হুম যদি হুম প্রোগ্রেস যদি ওই পরিমাণ না এসে থাকে হুম অ্যাজ হুম পার হুম। 8.4 অনুযায়ী তার ওই পরিমাণ প্রোগ্রেস যদি না এসে থাকে তাহলে তো সেক্ষেত্রে সে টার্মিনেট করে দিতেই পারে, তো অস্বাভাবিক করে দিচ্ছে। টার্মিনেট করে দিয়ে সে ওই ফার্স্ট পার্টিকে, ওই কন্ট্রাক্টরকে একেবারে টার্মিনেট করে দিয়ে আবার নতুন করে নতুন করে এবং সেই ক্ষেত্রে ইয়ে করতে ফুল হবে। কাজের জন্য টার্মিনেট না করে শুধু নির্দিষ্ট সেকশনের জন্য টার্মিনেট করা যেতে পারে। হুম 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 হুম। সেক্ষেত্রে আবার নতুন পার্টি যদি আবার নিযুক্ত করে তখন তো আবার রেট বেড়ে যাবে না? আগে আর ছিল না 2 না টাকা না রেট না করে না কাজ না নিচ্ছে না নতুন পার্টিকে প্রাইস। নতুন পার্টিকে যখন আপনি ইনভলভ নেগোসিয়েশনটা করছেন, ওইভাবে হবে। নতুন পার্টিকে আপনি যখন ইনভলভ করছেন এমনও তো হতে পারে সে আরো কমে কাজ করতে রাজি হতে পারে। সেটাই, নেগোসিয়েশনটা করে নিতে হবে এবার মনে হয়। বা বা মানে কন্ট্রাক্ট প্রাইস যাতে চেঞ্জ না হয় আর কি। বা এক্ষেত্রে আমরা সাধারণত এরকম যেটা কিছু। করি, আমরা সাধারণত যেটা করি, যদি এই ধরনের সিচুয়েশন হয় আমি প্রোগ্রেস আমি উঠাতে পারছি না, কাজ কোনোভাবে উঠাতে পারছি না, আমি তাকে বারবার নোটিশ দিচ্ছি কোনোভাবে কাজ উঠাতে পারছি না, তখন আমরা কি করি ওই রেটটা ফিক্স রাখি। আমরা আসলে মানে এমন না যে ওই রেটের চেয়ে আরও কমে কোনো কন্ট্রাক্টর খুঁজি, কারণ আমি জানি যে সবাই যদি লোয়েস্ট বিডারকে খুঁজতো তাহলে সারা জীবনে কোনোদিন আর তাজমহল বানানো সম্ভব হতো না। শাহজাহান যদি সবসময় লোয়েস্ট বিডারকে খুঁজতো তাহলে যে আল্লাহ তালা জানে ওটাখানে কি 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 বানাইতো, তাজমহলও অন্তত হইতো না। যাই হোক, তো সব ক্ষেত্রে যে আমরা লোয়েস্ট খুঁজি ব্যাপারটা এরকম না। তো সেই ক্ষেত্রে ওর যে এক্সিস্টিং রেট আছে, আমি এক্সিস্টিং রেট দিয়ে আমি সরাসরি এক্সিস্টিং রেট এক্সপোজ করে আমি বলতে পারি যে আমি এই রেটে আমি সাব কন্ট্রাক্টর করতেছি, কেউ যদি কাজ করতে চায় আসতে পারে। আচ্ছা, অথবা অথবা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে এটা যদি ইয়েলো বুক হয়ে থাকে তাহলে সরাসরি নমিনেটেড সাবকন হতে পারে। বাট এখানে হ্যাঁ নমিনেটেড সাবকন হতে পারে। ঠিক আছে, আজকে আর না এই পর্যন্তই তাহলে। আর লাস্ট একটা ফাইনাল রিক্যাপ করে দিচ্ছি। 12.1 আমরা দেখছি ওয়ার্ক টু বি মেজার, যে ইঞ্জিনিয়ারের এই জিনিসটা করতে হবে, কন্ট্রাক্টর ওখানে থাকবে তাকে এটা এগ্রি করতে হবে, এগ্রি যদি না করে ফেয়ার ডিটারমিনেশন জন্য পাঠাতে পারে। মেথড অফ মেজারমেন্ট যদি এক্ষেত্রে বিএকিউতে বলা থাকে তাহলে সেই অনুযায়ী এই মেথড অফ মেজারমেন্ট হবে। আর যদি বলা না থাকে তাহলে ইন্টারন্যাশনাল প্রসিডিউর মেনটেন করতে হবে। অথবা এমন কোনো মেথোডলজি ইউজ করতে হবে যেটা সবাই এগ্রি করে। আর নাম্বার 3 তে আমরা দেখলাম এভলিউশন শুধু
শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে হবে না, 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এর অথবা বি এর যে কোনো তিনটা না, মানে টোটাল 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তারপরে গিয়ে সে এভলিউশনের জন্য এটা দিতে পারে। আর সবার লাস্টে দেখলাম যে এখানে কোনো সে অমিশন যদি করে সেক্ষেত্রে তাকে আসলে এটা রিলায়েবল হতে হবে, যে আসলে এটা এমন না যে অমিশন করে অন্য কাউকে সে কাজটা দিচ্ছে, এবং রিমেনিং ওয়ার্ক যেটা আছে এই রিমেনিং ওয়ার্কের জন্য ওই কন্ট্রাক্টর যদি বলে যে না আমার এখানে যে রেট আমি কাজ করতেছিলাম এই রেটটা আমার বাড়া দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে এটা আবার নতুন করে ডিটারমিনেশন করা যেতে পারে। আর কোনো কোশ্চেন যদি থাকে আপনারা করতে পারেন, নতুবা আমরা এখানে শেষ করবো আজকে। আর আমার হয়তোবা রেকর্ডিংটা আমি দিয়ে দিব, বাট যারা আছে ওদের হয়তো একটু দিতে সময় লাগে আর কি। গতদিন আমি করছি, বলতেছে যে ভাইয়া আমাদের তো একটু এডিট করে দিতে হয়, যিনি সাউন্ড টাউন্ড বা অন্যান্য কি বলে এডিট করে, আমি আসলে ওই ব্যাপারে খুব বেশি একটা মানে টেকনোলজির ব্যাপারে খুব বেশি একটা জানা না, একটু কম আর কি। তো হয়তো আপনাদের এই ভিডিওটা দিতে হয়তো একটু সময় লাগতে পারে। ভাই সমস্যা নেই, ভিডিও পাইলে হলো। আর আমাদের অনেক ডিসকাশন হচ্ছে, ভালো ভালো ফ্রুটফুল ডিসকাশন, এটা আমাদের জন্য অনেক ইফেক্টিভ। আর একটা জিনিস শেষ হইল না, শেষ রবীন্দ্রনাথের গল্পের মতো, হ্যাঁ, যেটা বলছিলাম কিন্তু দেখাতে পারিনি, বাট এটা যে এখন হাতের কাছে পড়ে গেল ক্লাস শেষ হওয়ার মুহূর্তে, সেটা হচ্ছে দেখেন এখানে কি হচ্ছে, রিকোয়েস্ট টু ডিটারমিনেশন প্রফেশনাল রেট ও প্রাইস অফ পারপাস ফর ইন্টারনেট পেমেন্ট। এখানে নতুন রেটে কিছু ইস্যু আসছে এবং এটা মিনিস্ট্রি থেকে আবার এটা অ্যাপ্রুভ করা নিতে হয়, তখন সেক্ষেত্রে আমাদের 12.3 লাগে। কেন? তার কারণ হচ্ছে আনটিল সাচ এ টাইম অ্যাজ এ অ্যাপ্লিকেবল প্রাইস ইজ অ্যাগ্রিড অর ডিটারমিন। ওকে, আমাদের এই নতুন যে রেটটা আছে এই রেটটাও আবার অ্যাগ্রি করতে হবে বোথ পার্টি। এখানে একটা ইস্যু আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে উই সাজেস্ট দ্য পেমেন্ট বি মেড 85% এর কোনো যে ভেরিয়েশন চার্জ ছিল ওখান থেকে 85% তারা এখানে অ্যাগ্রি করছে। আর এখানে যদি আমি দেখি 12.3 ব্যাপারে আরও এখানে এভলিউশন কিছু বলা আছে এবং দেখা যাচ্ছে যে বেশ কিছু আইটেমে অনেক একটা হচ্ছে যে তারা এগ্রি করে দিচ্ছে যে ঠিক আছে কন্ট্রাক্টর যেটা বলছে আমি এগ্রি করে দিলাম, আরেকটা হচ্ছে তাকে আমি বলছি যে ঠিক আছে তুমি এখানে ফেয়ার একটা সরি তুমি তোমার মতো করে একটা ইয়ে দাও, তুমি সরি প্রথমে এগ্রি করে নিচ্ছে, অথবা যেটা হতে পারে যে তুমি এটা ব্রেকডাউন দাও, ওই ব্রেকডাউনটা আমি অ্যাপ্রুভ করি, অথবা যেটা করতে পারি আমি নিজে একটা ব্রেকডাউন করতে পারি এটা ডিটারমিনেশনের জন্য। তো এই তো, বাট এন্ড অফ দ্য কথা হচ্ছে এই 12.3টা আমাদের আসলে ভেরিয়েশনের জন্য বেসিক্যালি প্রয়োজন হয়। ভাই এই লেটারটা কি ভেরিয়েশন অ্যাপ্রোপ্রিয়েট আগেই সাবমিট করছিলেন আপনারা? না, এটা আমি সাবমিট করি না, এটা হচ্ছে কনসালটেন্ট অ্যাপ্রুভ করে এমপ্লয়ারকে পাঠাইছে। মানে ভেরিয়েশন প্রসিডিউরের সাথে নাকি এটা আলাদা সেপারেটলি ভেরিয়েশন প্রসিডিউর চলাকালীন সময় সে যে অ্যাপ্রুভ চলাকালীন করছে, সময়? সে যে আচ্ছা। অ্যাপ্রুভ করছে হুম হুম। সে এটা এমপ্লয়ারকে জানাইলো, বুঝেন কথাটা, ও আরএসডি কে জানাইছে। আচ্ছা আচ্ছা, বাট বুঝতে পারছি। এবং সে এখানে আমরা যেটা চাইছি আমাদের এটা আবার হুম, সেখানে অ্যাড করে দিচ্ছে, বুঝতে পারছি কথা, আমাদের চিঠিটা অ্যাড করে দিয়ে জি বুঝতে পারছি। এমপ্লয়ারকে পাঠানো হয়েছে যে ঠিক আছে তুমি এটা দেখো যে এটা আচ্ছা। এই যে কাকে পাঠাইছে, আরএসডি প্রজেক্ট ডিরেক্টরকে পাঠাইছে, যেটা আমরা অ্যাপ্রুভ করছি। শেষ পর্যন্ত যদি এমপ্লয়ার টাকা না দেয় কনসালটেন্ট তো আর বাসাতে এনে টাকা দেবে না। ওকে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ।